হ্যালো স্টুডেন্টস, ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম এইচএসসি 25-এর জন্য উদ্ভাসের উইকলি এক্সাম 1 এর গণিত প্রশ্নটা সমাধান করব। তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সমাধান করেছিলাম, যেগুলো সবগুলো একটা প্লেলিস্টে আছে, এবং এটাও যে প্লেলিস্টে যাবে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ এই সিরিজের বা এই বছরের উইকলি সবগুলো সলিউশন এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, সো ফার্স্ট যে উইকলি মোটামুটি সহজেই গেছে বলা যায়। তো আমরা প্রশ্নটা যদি একটু পড়ি, প্রশ্নটা দেখো কি বলছে। এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ পি বিন্দুতে ছেদ করে। এবিসিডি রম্বসে দুটো কর্ণ আছে, এসি এবং বিডি, তারা পি বিন্দুতে ছেদ করতেছে। ওকে, সো একটা রম্বস আঁকলাম, দুইটা কর্ণ এঁকে দেই, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। সো এরা কি করলো? পি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এ বি সি ডি এবং এটা হচ্ছে গিয়ে পি। তারপরে বলছে এপিবি ত্রিভুজের লম্ব বিন্দু হচ্ছে গিয়ে 0 0। তার মানে ওরা এই ত্রিভুজটার কথা বলতেছে। এইখানে একটা ত্রিভুজ আছে এপিবি, এই ত্রিভুজটার লম্ব বিন্দু হচ্ছে 0 0। আর বলছে যে এ বিন্দুর স্থানাঙ্ক 4,0, এইটা হচ্ছে 4,0। সি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বের করতে হবে, এটা আমরা বের করব, এবং বিডি কোণের সমীকরণটা আমরা নির্ণয় করব। এখানে কি কনসেপ্ট হচ্ছে যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এবং এপিবি হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ। তোমরা হয়তো জেনে থাকবা যে সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দুটা অতিভুজের বিপরীত শীর্ষে থাকে। দ্যাট মিন্স এইটা যদি অতিভুজ হয় তার বিপরীত শীর্ষ হচ্ছে পি, পি বিন্দুটাই হবে এই এপিবি ত্রিভুজের লম্ব বিন্দু। দ্যাট মিন্স পি এর কোঅর্ডিনেট আমরা জানি, পি এর কোঅর্ডিনেট হচ্ছে 0,0, যেহেতু বলে দিয়েছে লম্ববিন্দু হচ্ছে 0 0। ঠিক আছে, তো এই কনসেপ্টটা যেহেতু আসলো, এই রিলেটেড অন্যান্য যেই ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আমি একটু বলে দেই। দুইটা বিন্দু, একটা হচ্ছে লম্ববিন্দু আর একটা হচ্ছে পরিকেন্দ্র। এরা কিন্তু ত্রিভুজের সিচুয়েশন অনুযায়ী ভিতরে বাইরে অথবা ভার্টেক্সে অথবা লাইনের উপরে থাকে। পরিকেন্দ্রটা আগে বলি। পরিকেন্দ্রটা হচ্ছে গিয়ে যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে পরিকেন্দ্রটা সবসময় ত্রিভুজের ভিতরে থাকবে, যদি স্থূলকোণী হয় তাহলে ত্রিভুজের বাইরে থাকবে, আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। লম্ববিন্দুটাও কাইন্ড অফ এরকম, সূক্ষ্মকোণী ত্রিভুজের ভিতরে থাকে, স্থূলকোণী ত্রিভুজের বাইরে থাকে, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত শীর্ষে থাকে লম্ববিন্দু, যেমন এই ক্ষেত্রে আমাদের এই ঘটনা ঘটছে। বাকি থাকে কি কি? একটা হচ্ছে ভরকেন্দ্র, একটা হচ্ছে অন্তকেন্দ্র। এরা অলওয়েজ ত্রিভুজের ভিতরে থাকবে। এই দুইটা বিন্দু কখনো ত্রিভুজের বাইরে থাকে না, এরা সবসময় ত্রিভুজের ভিতরেই থাকে। ওকে, সো পি বিন্দুর কোঅর্ডিনেট আমরা জানি, পি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 0 0। তো পি যদি জানা থাকে তাহলে সি বের করতে হবে ইজি, কারণ এসি এর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট থেকে আমরা সি এর ভ্যালু বের করতে পারবো। একটা যদি হয় x1, একটা যদি হয় y1, তাহলে আমরা বলতে পারবো ওকে x1 + 4/2 এটা সমান সমান হবে 0। x1 এবং 4 এর যোগফলের অর্ধেক হচ্ছে 0 সমান। এখান থেকে আমার x1 এর ভ্যালু আসতেছে -4 এবং y1 + 0/2 এটা সমান সমান 0। এখান থেকে আমার y1 এর ভ্যালুটাও আসতেছে 0। তার মানে সেই বিন্দুর কোঅর্ডিনেট তুমি পেয়ে গেছো, এটা হচ্ছে -4,0, -4,0। ওকে, নেক্সট কি বলছে? বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করো। বিডি কর্ণ, তো বিডি কর্ণের সমীকরণ বের করতে আমরা যে দেখলাম যে বিডি রেখাটা অ্যাকচুয়ালি মূল বিন্দুগামী একটা রেখা। বিডি রেখাটা মূল বিন্দুগামী একটা রেখা। তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি হয়? y = mx হয়। সো m এর ভ্যালুটা লাগবে। m এর ভ্যালুটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা এসি রেখার ঢাল বের করব। যেহেতু এসি রেখা এবং বিডি রেখা পরস্পর লম্ব, তাহলে এদের ঢালের গুণফল হবে -1। তাহলে এসি রেখার ঢাল ফার্স্টে বের করব, দেন বিডি রেখার ঢাল বের করব, -1 থেকে m এর ভ্যালুটা পেয়ে যাব। ঢাল বের করতে যে আমরা দেখলাম যে এসি রেখাতে কোটির কোনো পরিবর্তন হচ্ছে না, 0 0, এটাও 0, এটাও 0। আবার এই লাইনের উপরস্থ পি বিন্দু, সেটার কোটিও 0। তার মানে কি কোটির কোনো পরিবর্তন হচ্ছে না। কোটির যদি পরিবর্তন না হয় দ্যাট মিন্স সেটা একটা হরিজন্টাল লাইন। এসিটা কি? এসিটা হচ্ছে কি একটা হরিজন্টাল লাইন। তাহলে এই লম্ব রেখাটা হবে একটা ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন, সেই ভার্টিক্যাল লাইনটা কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি জানো? x = b, এই ক্যাটাগরির একটা সমীকরণ হবে বিডি রেখাটা। ব্যাপারটা বোঝা গেছে?
তুমি ঢালের কনসেপ্ট দিয়ে করতে পারো। ঢালের কনসেপ্ট দিয়ে যদি বের করো তাহলে ভার্টিক্যাল লাইনের ঢাল অ্যাকচুয়ালি 1/0 অসংজ্ঞায়িত চলে আসে। সো ওই জন্য আমি ওই লাইনে গেলাম না। তুমি চাইলে ওই লাইনে যেতে পারো এবং ক্যালকুলেশন করতে যায় তুমি লাস্টের দিকে যায় ভিজুয়ালাইজ করবা বা লাস্টের দিকে যা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার 1/0 চলে আসতেছে। সো আমি ওই লাইনেই গেলাম না, আমি করলাম কি, এটা হরিজন্টাল লাইন, তাহলে লম্ব রেখা হবে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনের সমীকরণ হচ্ছে x = b, ঠিক আছে? কোন বিন্দু দিয়ে গেছে? 0 0 দিয়ে গেছে। সো আমি যদি এখানে 0 0 বসাই, 0 0 বসাই, তাহলে আমার সমীকরণ চলে আসবে x = 0 and this is the answer, ঠিক আছে? এইটার ইকুয়েশন হচ্ছে x = 0। তাহলে আপনাদের 1 নাম্বার হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা কি বলছে, x + y + 1 = 0 রেখাটা 3x - 4y + 3 = 0 এবং AB রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের একটা, ঠিক আছে? একটি সমদ্বিখণ্ডক। তাহলে AB রেখার সমীকরণ বের করতে হবে। মানে ওরা যেটা বলতে চাইছে, প্রশ্নে যেটা বলছে, ঠিক আছে? সো এই যে প্রথম যে রেখাটা সেটা আসলে একটা সমদ্বিখণ্ডক। প্রথম যে রেখাটা সেটা হচ্ছে গিয়ে সমদ্বিখণ্ডকের সমীকরণ অলরেডি দিয়ে দিছে। তাহলে প্রথম রেখাটা হচ্ছে x + y + 1 = 0, x + y + 1 = 0, ঠিক আছে? এবং বাকি যে দুইটা রেখা সেই দুইটা রেখার একটা রেখা হচ্ছে 3x - 4y + 3 = 0। এইটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে। নর্মালি কি থাকে, দুইটা সমীকরণ দেয়া থাকে, তার কোণের সমদ্বিখণ্ডক আমরা বের করি। এবার উল্টাটা করছে, কোণের সমদ্বিখণ্ডক দেয়া আছে, একটা রেখা দেয়া আছে, আর একটা রেখা নির্ণয় করতে হবে। তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি সামহাউ এই রেখাটার উপরস্থ যে কোনো একটা বিন্দু এবং ঢাল পেয়ে যাই, তাহলে রেখাটার সমীকরণ আমরা বের করতে পারবো। বিন্দু পাওয়াটা সহজ, বিন্দু পাওয়া সহজ এই কারণে, কারণ এইখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা গামী হচ্ছে এই রেখাটা। এই বিন্দুটা আবার প্রদত্ত যে রেখা দুটা আছে তাদের ছেদবিন্দু। তাহলে আমরা যদি এই প্রদত্ত রেখা দুইটা সমাধান করি তাহলে এই রেখার উপরস্থ একটা বিন্দু পেয়ে যাব। চলো সমাধান করা যাক। সমাধান তোমরা চাইলে ক্যালকুলেটর করতে পারো, বাট এটা সিম্পল ইকুয়েশন, মুখে মুখেই করা যাচ্ছে। এই সমীকরণটাকে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে -4y + 4y কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? যোগ করলে তাহলে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে এখানে 3x, এখানে 4x, 7x, এখানে 3, এখানে 4, তার মানে 7, 7x + 7 = 0, x এর ভ্যালু হচ্ছে -1। x এর ভ্যালু -1 তুমি যদি এখানে বসাও তাহলে y এর ভ্যালুটা চলে আসতেছে 0। সো -1, 0 হবে এই দুইটা রেখার ছেদবিন্দু। ক্লিয়ার? এখন এটার ঢাল ধরতে হবে আমাদেরকে, এটার ঢাল ধরতে হবে। এটার ঢাল ধরি m, ঠিক আছে? এটার ঢাল হচ্ছে গিয়ে m। এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে গিয়ে তোমার m এর ভ্যালু হচ্ছে গিয়ে 3/4। এইটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে ঢাল m এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার -1। দুইটা মেথডে করা যায়। একটা হচ্ছে অ্যাঙ্গেলের ফর্মুলা। অ্যাঙ্গেলের ফর্মুলাটা কিরকম দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলের ফর্মুলা, ঠিক আছে? আমি তোমাকে দুইটা মেথডেই করে দেখাচ্ছি, দুইটা মেথডেই করে দেখাচ্ছি। tan থিটা সমান আমরা কি জানি? আমরা সূত্র জানি, tan থিটা সমান +m1 - m2 / 1 + m1 m2। এটা বেসিক্যালি ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, প্রথমে এই দুইটা রেখার জন্য tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব, আবার এই নিচের দুইটা রেখার জন্য tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে উপরের দুইটা রেখার জন্য আমি যদি tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে দেখো, প্রথম দুইটার জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে ঢাল হচ্ছে 3/4, পরেরটা ঢাল হচ্ছে -1। 3/4 + 1, 1 - 3/4 = এইটা এবং এইটার জন্য আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে, -1 - m / 1, 1, তারপরে কত আসবে, -1 1 - m, এরকম আসবে, তাই তো? এরকম আসবে। তো এটা সমাধান করতে পারবা না?
এটা সমাধান তোমরা করতে পারবে, এটা সমাধান করতে পারবা। এটা সমাধান করলে এম এর ভ্যালুটা চলে আসে কত, 4/3 আসে। অ্যাকচুয়ালি আমি সমাধান করছি, দ্যাটস ওয়াই আমি জানি সমাধান করলে 4/3 আসবে। এখন তোমরা অনেকে প্রশ্ন করবা যে এখানে প্লাস মাইনাস ছিল, আপনি প্লাস মাইনাস লিখেন নাই, কোথাও প্লাস মাইনাস লিখেন নাই। আবার আরেক দল স্টুডেন্ট বলে এইখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, কাটাকাটি চলে গেছে। বিষয়টা এরকম না, প্লাস মাইনাস লিখি নেই ইচ্ছা করে, বাট যদি লিখতাম তাও কাটাকাটি করা যাইতো না। এখন দেখো প্লাস মাইনাস কেন লিখি নাই, লিখি নাই এই কারণে, কারণ তোমার হচ্ছে কি আমি সিকোয়েন্সিয়ালি ঢালগুলো লিখছি, প্রথমে এইটা তারপরে এইটা লিখছি, ঠিক আছে। দেখো প্রথমে 3/4 লিখছি, তারপরে -1 লিখছি, আবার এইখানে লেখার সময় -1 লিখছি, এম লিখছি। তো তুমি যদি এই সিকোয়েন্স মেনটেন করো, এই সিকোয়েন্স মেনটেন করলে বেসিক্যালি তোমার প্লাস মাইনাস নিতে হবে না। বা তুমি যদি ইচ্ছা করো যে না আমি প্লাস মাইনাস নিয়ে করব, সেটাও পসিবল, তুমি প্লাস মাইনাস নিয়েও করতে পারো। এই ইকুয়েশনটা বেসিক্যালি তোমাকে সেই রেখাগুলোর ঢাল দেবে যে রেখাগুলো এই রেখার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল করতেছে, ঠিক আছে। এই যে মাঝের রেখাটার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল করতেছে, সেই রেখাগুলোর ঢাল দেবে। তাহলে আইদার সে এই রেখাটার ঢাল দিবে অথবা এই রেখাটার ঢাল দিবে। তো এইখানে অ্যাকচুয়ালি আমি প্লাস মাইনাস না নিয়ে যে ভ্যালুটা পাবো সেটা আসছে 4/3। তুমি যদি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করে দেখো তাহলে অ্যাকচুয়ালি 3/4 আসবে, ঠিক আছে। কি কি আসবে, এইটার সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে দুইটা রেখা, নিচের রেখাটা উপরের রেখাটা। তাহলে তুমি হয় নিচের রেখাটার ঢাল পাবা, না হলে উপরের রেখাটার ঢাল পাবা। উপরের রেখাটা তো প্রদত্ত রেখা, সো যদি দেখো 3/4 আসছে তাহলে চিহ্ন রিভার্স করে দাও, রিভার্স করে দিলে অপোজিট রেখাটার ঢাল পেয়ে যাবে। তো এই গেল হচ্ছে চিহ্নের ব্যাপার স্যাপার, এবং যদি এই ফর্মুলায় করো তাহলে। বাট এইটা আমার অতটা পছন্দ না, আমার পছন্দের মেথড হচ্ছে রিফ্লেকশন মেথড। রিফ্লেকশন মেথডটা কিরকম, আমি এই রেখার উপরস্থ একটা বিন্দু নিব এবং সেইটার প্রতিবিম্বটা কোথায় হবে, এই যে এই মাঝের রেখাটার সাপেক্ষে এইটার প্রতিবিম্বটা এইখানে আসবে। দেখো এই রেখার উপরস্থ যদি দুইটা বিন্দুর কোঅর্ডিনেট আমি জেনে যাই, একটা অলরেডি জানা আছে, যদি আমি এই বিন্দুটার কোঅর্ডিনেট জেনে যাই তাহলে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ দিয়ে আমি ইজিলি এটা বের করতে পারবো। তাহলে আমার জাস্ট করতে হবে কি, এইখানে যে কোনো একটা বিন্দু ধরে নিতে হবে। রেখার সমীকরণ জানা আছে, রেখার সমীকরণ জানা থাকলে তুমি কিন্তু যে কোনো একটা বিন্দু ধরে নিতে পারো। এইখানে যে কোনো একটা বিন্দু রিফ্লেকশন এই লাইনের রেসপেক্টে অলওয়েজ এই লাইনের উপরে পড়বে, বুঝা গেছে। তাহলে আমি এক কাজ করি, এখানে একটা বিন্দু ধরে নেই, ঠিক আছে। যে কোনো বিন্দু, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো বিন্দু ধরতে পারো। তাহলে কি ধরা যায়, আমার অলরেডি একটা বিন্দু জানা আছে, সেটা হচ্ছে কত, -1, ঠিক আছে। সো তুমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাও, -1 এর সাথে ওয়াই এর যেই কোএফিসিয়েন্ট সেটা যোগ করে দাও। তাহলে -1 এর সাথে আমি যদি 4 যোগ করে দেই তাহলে চলে আসতেছে 3, ঠিক আছে। তাহলে 3 এখানে বসাও, 3 বসালে কত আসতেছে মনে মনে বসাও, 3 × 3 -4y + 3 = 0। তাহলে 9 × 12, -4y = 12, y এর ভ্যালু চলে আসতেছে 3। মানে এই কাজটা করলাম কেন, এই কাজটা করলাম কারণ পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য। আমি যেই মেথডে তোমাকে ধরতে বললাম এই মেথডে তুমি যদি ধরো তাহলে x y দুইটাই পূর্ণ সংখ্যা আসবে। হোয়াটএভার, আমার এইখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে 3,3। তুমি চিন্তা করে দেখো 3,3 লাইনটার উপরে আছে, সিদ্ধ করে দেখো, আমি সিদ্ধ করে তোমাকে দেখাইছি। এখন আমাদের কাজ হচ্ছে এই বিন্দুটার রিফ্লেকশন বের করা এই লাইনের উপরে, মানে এই লাইনের সাপেক্ষে এই বিন্দুটার রিফ্লেকশন বের করা। ধরা যাক এটার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, ঠিক আছে, আলফা কমা বিটা। দর্পণ হিসাবে কে কাজ করবে, দর্পণ হিসাবে এই মাঝের লাইনটা কাজ করবে। এটা করার একটা সরাসরি ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, আলফা -x1 / a, বিটা -x2 / b, -2 ax1 + by1 + c / a² + b², ঠিক আছে। অ্যাকচুয়ালি কি করলাম বলতো, এখানে একটা দর্পণ আছে, দর্পণের ইকুয়েশন হচ্ছে ax + by + c = 0। এটা হচ্ছে দর্পণের ইকুয়েশন। উপরে একটা বিন্দু আছে যেটা হচ্ছে গিয়ে তোমার x1, y1। এই x1 y1 এর বিম্ব বের করতে চাও, বিম্বটা হচ্ছে আলফা বিটা। সো তুমি যদি আলফা বিটার, এটা জানা আছে তোমার, এটা জানা আছে, যদি আলফা বিটা বের করতে চাও দর্পণের ইকুয়েশন যদি জানা থাকে, ফর্মুলা হচ্ছে এইটা। তো এখানে কাইন্ড অফ সেম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। দর্পণের ইকুয়েশন আমি জানি, x1 y1 জানি, আলফা বিটা জানি না, এটা বের করব। সো আলফা -x1, x1 মানে হচ্ছে কি 3 / a। a মানে কি দেখো, a মানে হচ্ছে গিয়ে দর্পণে x এর সহগ, দর্পণে x এর সহগ, y এর সহগ, এবং c মানে তো ধ্রুবপদ, ঠিক আছে। তাহলে x এর সহগটা হচ্ছে গিয়ে 1। বিটা -x2, x2 মানে হচ্ছে গিয়ে আমার 3, b মানে হচ্ছে গিয়ে দর্পণে y এর সহগ যেটা হচ্ছে 1, এবং -2
ax1 by1 c, তার মানে 3 3 দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। 3 3 দিয়ে যদি আমি এটাকে সিদ্ধ করি 3 + 3 + 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সমাধান করো দেখি। তাহলে আলফা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু বিটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু কত আসতেছে বলো? এখানে আমার আসতেছে 3 3 6 রেখে 7, 7 দুগুণে 14, 14 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে -7। এটার সাথে এটা লাগাও একবার, এটার সাথে এটা লাগাও একবার। আলফার ভ্যালু চলে আসতেছে কত? আলফার ভ্যালু চলে আসতেছে -7 + 3, তাহলে -4। বিটার ভ্যালু কত চলে আসতেছে? -7 + 3, তার মানে -4। তাহলে এই বিন্দুটা হচ্ছে গিয়ে তোমার, এই বিন্দুটা হচ্ছে -4, -4। ঠিক আছে, এটা মেথড 2 করতেছি, মেথড 1 কিন্তু আগে শেষ হয়ে গেছে। তাহলে এখন রেখার উপরস্থ দুইটা বিন্দুর কোঅর্ডিনেট জানা আছে, সরলরেখার সমীকরণ বের করতে পারবো আমরা। এবি রেখা, রাইট? এটা এবি রেখা, এটা এ বি রেখা। সো এবি রেখাটা হবে এরকম, x - x1 অর্থাৎ +1 ডিভাইডেড বাই -1 প্লাস 4, y - y1 দ্যাট মিন্স y - 0 ইন্টু 0 প্লাস 4। সো এটা সমাধান করলে আই হোপ তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা সমাধান করলে অ্যান্সার চলে আসবে, এটা হবে তোমার অ্যান্সার। যেটা তোমার ভালো লাগে সেটা দিয়ে করতে পারো। নেক্সট, x + y = 5 রেখাটা অক্ষদ্বয়ের সাথে এ ও বি ত্রিভুজ উৎপন্ন করছে। তোমার এটা হলো গিয়ে x অক্ষ, এটা হলো গিয়ে তোমার y অক্ষ। তাহলে এখানে আমার একটা লাইন আছে, যে লাইনটা হচ্ছে গিয়ে x/5 + y/5 = 1। বলছে যে এই লাইনটা অক্ষদ্বয়ের সাথে এ ও বি ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, তাহলে এটা ধরা যাক এ বিন্দু, এটা ধরা যাক বি বিন্দু, এখানে মূল বিন্দু আছে ও, এ ও বি ত্রিভুজ, যেখানে ও হচ্ছে মূল বিন্দু। এবি বাহুর সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের সাথে এবি বাহুর, এই এবি বাহুর সমত্রিখণ্ডক বিন্দু কোথায় থাকে? এখানে একটা আছে, ধরো এখানে একটা আছে। তাহলে এই সমত্রিখণ্ডক বিন্দু অর্থাৎ এই দুইটা বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স এই রেখাটার সমীকরণ বের করতে হবে এবং এই রেখাটার সমীকরণটা নির্ণয় করতে হবে। এ এবং বি এর কোঅর্ডিনেট আমরা জানি, এখান থেকে আমরা জানি যে এ এর কোঅর্ডিনেট হবে 5, 0, বি এর কোঅর্ডিনেট হবে 0, 5। তো এইটা হচ্ছে 5, 0, এটা হচ্ছে 0, 5। সমত্রিখণ্ডক বিন্দুর কোঅর্ডিনেট হোপফুলি সবাই তোমরা নির্ণয় করতেই পারো। সো নির্ণয় করবা। ধরা যাক এটা হচ্ছে গিয়ে সি, এটা আমরা বের করতে পারবো। ধরা যাক এটা হচ্ছে গিয়ে ডি, এটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে, কি করে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এ এবং বি এর সংযোজক সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে ডি এর স্থানাঙ্ক পাবা। ডি যদি পাও তাহলে এ ডি এর মধ্যবিন্দুটা হবে সি। সো সি আর ডি একটু বের করবা। বের করার পর যেহেতু এই রেখাটা মূল বিন্দুগামী রেখা, এইটার কন্ডিশন হবে কত? ইকুয়েশন হবে y = m1x এবং এইটা হবে y = m2x। ঠিক আছে, ধরা যাক এটা হচ্ছে গিয়ে x1 y1। যদি x1 y1 হয় তাহলে m1 মানে কত হবে? কোটি বাই ভুজ y1 ডিভাইডেড বাই x1 ইন্টু x। যদি এইটা হয় x2 y2 তাহলে এটা হবে y = y2 ডিভাইডেড বাই x2 ইন্টু x। সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, জাস্ট সবারই পারা উচিত, এই জন্য আমি করে দিলাম না, পারবা তোমরা এটা। আচ্ছা, এখানে কি বলছে? 4 নাম্বার প্রশ্ন বলছে যে h, কে 1, 2 এবং -3, 4 এই তিনটা বিন্দু লাইন 1 এর উপরে অবস্থান করে। লাইন 1 এর উপরে তিনটা বিন্দু অবস্থান করে। লাইন 2 যদি লাইন 1 সরলরেখার উপর লম্ব হয় এবং লাইন 2 যদি h, কে এবং 4, 3 বিন্দুগামী হয়, তাহলে k ডিভাইডেড বাই h এর ভ্যালু কত? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মোটা দাগে যে কথা বলছে যে ধরা যাক এটা হচ্ছে কি আমার লাইন 1, এটা হচ্ছে গিয়ে লাইন 1, এর উপরে তিনটা বিন্দু আছে। একটা হচ্ছে h, কে, ধরা যাক এখানে আছে h, কে। আরেকটা বিন্দু আছে যেটা হচ্ছে কি তোমার 1, 2। আরেকটা বিন্দু আছে যেটা হচ্ছে -3, 4। এখন লাইন 1 এর উপরে একটা লম্ব রেখা আছে,
লাইন 1 এর উপর যে লম্ব রেখা সেটা হচ্ছে আমার লাইন 2, ধরা যাক এটা হচ্ছে লাইন 2। লাইন 2 করছে কি h, কে বিন্দু দিয়ে গেছে এবং আরেকটা বিন্দু দিয়ে গেছে সেটা হচ্ছে 4,3। সো এইখানে কোন একটা জায়গায় 4,3 বিন্দু আছে ধরো। কে এবং এইচ এর ভ্যালু বের করতে হবে, মানে কে বাই এইচ এর ভ্যালু বের করতে হবে। তো কে বাই এইচ এর ভ্যালু বের করতে গেলে অ্যাকচুয়ালি কে এবং এইচ এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আননোন টার্ম হচ্ছে কত? দুইটা আননোন টার্ম। তো দুইটা আননোন টার্মের ভ্যালু তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে দুইটা ইকুয়েশন বানাইতে হবে, দুইটা সমীকরণ সমাধান করতে হবে, দুইটা কন্ডিশন নিয়ে আসতে হবে। আমাদের কাছে দুইটা কন্ডিশন কিন্তু আছে। ফার্স্ট কন্ডিশন কি দেখো, লাইন 1 এর উপরে 3টা বিন্দু, তার মানে সমরেখ বিন্দু। এই দুইটা বিন্দু এবং এই 3টা বিন্দু, লাইন 1 এর উপরে যে 3টা বিন্দু আছে এটা সমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দুর কনসেপ্ট থেকে আমি এখান থেকে একটা ইকুয়েশন পাবো। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে লাইন 1 এবং লাইন 2 হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। সো লাইন 1 এর ঢাল বের করব, লাইন 2 এর ঢাল বের করব, ঢালের গুণফল হবে -1। তাহলে এখান থেকে সেকেন্ড কন্ডিশনটা আসবে। চলো করা যাক। লাইন 1 এর উপরে সমরেখ বিন্দু, সমরেখর কনসেপ্ট থেকে আমরা কি পাই? সমরেখ যদি হয়, সমরেখ হলে এই দুইটা বিন্দুর ঢাল কত? 4 - 2 -3 -1 কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর ইকুয়ালস টু এই দুইটা বিন্দুর ঢাল। তাহলে আমার আসতেছে কে -2 আর একটা আসতেছে h -1। সেইখান থেকে একটু হিসাব নিকাশ করি, 2 - 4 তার মানে -1/2 কে -2 h -1। এখান থেকে আসতেছে তোমার -h + 1 ইকুয়ালস টু 2k -4। তাহলে আমার আসতেছে h + 2k, 4k এই সাইডে নিয়ে আসো 5। এটা 1 নম্বর সমীকরণ। এটা গেল সমরেখার কনসেপ্ট থেকে। এবার পারপেন্ডিকুলার লাইন, লাইন 1 এবং লাইন 2 পারপেন্ডিকুলার। সো এইখান থেকে আমরা আরেকটা কন্ডিশন পাই, স্লোপ অফ L1 স্লোপ অফ L2 ইকুয়ালস টু হবে -1। তাহলে লাইন 1 এর স্লোপ, লাইন 1 এর যখন ঢাল বের করব তখন যেই দুইটা পয়েন্ট আমরা কমপ্লিটলি জানি সেই দুইটা পয়েন্ট ইউজ করব, ঠিক আছে? তাহলে না হলে কি হবে বলো তো, না হলে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তুমি যদি লাইন 1 এও h কে ইউজ করো, লাইন 2 তেও যদি h কে ইউজ করো, তাহলে h এর সাথে h বা k এর সাথে k গুণ করে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। এটা অ্যাভয়েড করার জন্য আমরা কমপ্লিটলি যেই দুইটা জানি সেই দুইটা দিয়ে আমরা কাজ করব। তাহলে কমপ্লিটলি আমরা জানি 4 - 2 -3 -1, 4 - 2 -3 -1, এটার সাথে গুণ করতে হবে লাইন 2 এর ঢাল। লাইন 2 এর ঢাল হচ্ছে k -3 আর h -4, এখান থেকে আসতেছে -1 -half আর এখান থেকে আসতেছে k -3 ডিভাইডেড বাই h -4, এটা ইকুয়ালস টু -1। সো কি হচ্ছে বলো তো, মাইনাস মাইনাস চলে গেল, k -3 এটা সমান সমান হচ্ছে 2h - 8। তাহলে 2h - k আর 8k যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আসতেছে আমার ইকুয়ালস টু 5। আগেরটা তো 5 আসছে, এটা তো 5 আসছে, আসতেই পারে। ক্যালকুলেশন ভুল হতে পারে, ক্যালকুলেশন একটু চেক করে নিও, ক্যালকুলেশন ভুল হতে পারে। আচ্ছা, সো এখন আমরা 1 নাম্বার সমীকরণ জানা আছে, 2 নাম্বার সমীকরণ জানা আছে। যদি আমি এদেরকে সমাধান করি, 1 এবং 2 কে যদি সমাধান করি তাহলে h এর ভ্যালু পাবো। সমাধানকে মুখে মুখে করা যায়? অবশ্যই যায়, কেন যায় না? যদি 2 নাম্বারকে আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি আসতেছে এখানে 4h আর এখানে h, 5h যোগ করব। সো কে কে কাটা গেছে, 5h, 5h সমান সমান হচ্ছে গিয়ে 15। 5h যদি 15 হয় তাহলে h এর ভ্যালুটা কত আসতেছে? 3। সমাধান করে h এর ভ্যালুটা আসতেছে 3। h এর ভ্যালুটা বসাও। h এর ভ্যালুটা যদি বসাই তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, হ্যাঁ 2 কে 2 দিয়ে ভাগ করলে k এর ভ্যালু আসতেছে 1। সুতরাং তোমার কাছে জানতে চাইছিল কত? k বাই h এর ভ্যালু, k ডিভাইডেড বাই h এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই 3, and that will be the answer. ওকে, নেক্সট দেখো কি বলছে, যদি ax plus by plus c equal 0 এই রেখাটা 2,3 বিন্দু দিয়ে যায় এবং a plus 2b minus c equal to 0 হয়, তবে সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। কি বলছে? ax plus by plus c equals to 0 এইটা কোন বিন্দু দিয়ে গেছে?
2,3 বিন্দু দিয়ে গেছে, তাহলে সিদ্ধ করো। সিদ্ধ করলে আসতেছে 2a প্লাস 3b প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা দেওয়া 1 নম্বর সমীকরণ। এবং তোমাকে বলা আছে, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে a প্লাস 2b মাইনাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা, এটাকে 2 দাও, এখান থেকে তুমি c এর ভ্যালু বের করো। c এর ভ্যালু হচ্ছে a প্লাস 2b, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এক কাজ করি আমরা, 1 এবং 2 যদি যোগ করে দিই, 1 এবং 2 যোগ করলে c c ক্যান্সেল আউট হয়ে যাবে। c c ক্যান্সেল আউট হয়ে গেলে a এবং b এর একটা সমীকরণ পাবো। মানে মোটা দাগে আমাদেরকে a b c এর একটা রিলেশন বের করতে হবে, সেখান থেকে সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে তুমি যদি কাজ করো, 1 এর সাথে যদি 2 যোগ করো, 1 যোগ 2 এটা করলে কি আসতেছে, 2 এর সাথে a যোগ করলে আসতেছে 3a, 3b এর সাথে 2b যোগ করলে আসতেছে 5b প্লাস c মাইনাস c 0, এটা সমান সমান 0। এখান থেকে আমি a অথবা b এর একটা ভ্যালু পাবো। a এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 5 ডিভাইডেড বাই 3 ইন্টু b। ওকে, এর ভ্যালু জানো, ঠিক আছে, এর ভ্যালুটা জানো b এর মাধ্যমে। তাহলে 3 নাম্বার থেকে c এর ভ্যালুটাও আমরা b এর মাধ্যমে বের করতে পারি। 3 হতে c সমান সমান এর ভ্যালু বসাও, এর ভ্যালু হচ্ছে মাইনাস 5 ডিভাইডেড বাই 3b প্লাস হচ্ছে 2b। সো b যদি তুমি কমন নাও, b কমন নিলে তোমার থাকবে মাইনাস 5 বাই 3 প্লাস 2, তাহলে 6 1 বাই 3 b বাই 3। ঠিক আছে, 1 বাই 3 মানে হচ্ছে কি b বাই 3। তাহলে আমি a কে প্রকাশ করছি b এর মাধ্যমে, c কে প্রকাশ করছি b এর মাধ্যমে। এই a এবং c, b তো অলরেডি b এর ফাংশন, সো a b c এর সবগুলা ভ্যালু নিয়ে যে অরিজিনাল যে সমীকরণটা আছে সেই সমীকরণটাতে বসাই। ঠিক আছে, তাহলে a b c এই সবগুলা ভ্যালু বসাবো কোথায়, x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এখানে। তাহলে এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 5 বাই 3 ইন্টু এক্স, 3b ইন্টু এক্স by, c এর ভ্যালু হচ্ছে b ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0। b কমন নিয়ে আমরা ভাগ করে দিতে পারি। ঠিক আছে, b কমন নিয়ে আমরা ভাগ করে দিতে পারি, কারণ b একটা নন জিরো কোয়ান্টিটি। b যদি 0 হইতো তাহলে c ও 0 হইতো, a ও 0 হইতো, a b c তিনটাই 0 হইতো, তার মানে b অ্যাকচুয়ালি নন জিরো কোয়ান্টিটি। ঠিক আছে, সো যেহেতু নন জিরো কোয়ান্টিটি b দিয়ে ভাগ করা যায়। তাহলে মাইনাস 5x ডিভাইডেড বাই 3 প্লাস y প্লাস 1 বাই 3 ইকুয়ালস টু 0, যেহেতু b নট ইকুয়ালস টু 0। তুমি 3 দিয়ে যদি পুরো সমীকরণকে গুণ করে দাও, মাইনাস 3 দিয়ে গুণ করো, ইনফ্যাক্ট মাইনাস 3 দিয়ে গুণ করলে ইজি হবে। মাইনাস 3 দিয়ে গুণ করলে এটা আসতেছে প্লাস 5x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0, and this is the answer। ঠিক আছে, ওকে নেক্সট। দুইটা রেখা দিছে, দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলছে। তো কোণের সমদ্বিখণ্ডকে একটা প্লাস মাইনাস থাকে। ঠিক আছে, প্লাস ধরে যদি স্থূল কোণ পাও তাহলে মাইনাস ধরে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবা, বা ভাইস ভার্সা। তাহলে এখন প্রশ্নই করছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। সো আমরা অলরেডি জানি যে a1 a2 প্লাস b1 b2 এইটার চিহ্ন নিয়ে কাজ করলে কিসের সমদ্বিখণ্ডক পাওয়া যায়, a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন নিয়ে তুমি যদি সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো তাহলে সেটা স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা আসবে। তার মানে এইটার যে চিহ্নটা আসবে তার রিভার্স চিহ্ন নিয়ে আমরা যদি কাজ করি তাহলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো। এইটার চিহ্ন নিয়ে কাজ করলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, এটার রিভার্স চিহ্নটা নিয়ে কাজ করলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। তো ফার্স্ট অফ অল আমরা a1 a2 b1 b2 বের করি। a1 a2 b1 b2 কি জিনিস, এখানে x এর সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1, এটা a2, এটা হচ্ছে b2। এখানে a1 a2 প্লাস b1 b2 এই ভ্যালুটা হচ্ছে 3 ইন্টু 8 প্লাস মাইনাস 4 ইন্টু 15, a1 a2 b1 b2 24 মাইনাস 4 15 60, হিসাব নিকাশ করলে কত আসে,
40 36 আসে, তাই তো, -36 আসে, -36 আসে, হুইচ ইজ লেস দ্যান 0, মানে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ। তার মানে তুমি যদি মাইনাস চিহ্ন নিয়ে কাজ করো, মাইনাস চিহ্ন নিয়ে কাজ করো, তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবা। তার মানে উল্টা চিহ্ন নিয়ে কাজ করতে হবে, প্লাস চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে তুমি এভাবে লিখতে পারো, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেটা কিরকম হবে? 3x - 4y + 12 প্রথম লাইন ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 8x + 15y - 12 ডিভাইডেড বাই রুট ওভার 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার, তাই তো? এই জায়গাটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাইতে গেলে এর অপোজিট চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে মাইনাস আছে, আমাদেরকে প্লাস নিয়ে কাজ করতে হবে। তাহলে দুইটা চিহ্ন না, আমরা শুধুমাত্র এখানে প্লাস নিয়ে কাজ করব। প্লাস দিতেও পারো, নাও দিতে পারো, ইউরিশ। 3x - 4y + 12 ডিভাইডেড বাই, এটা তো 5, আর এখানে 8x + 15y - 12, এটা হচ্ছে গিয়ে 17। আর গুণ করো, 17 দিয়ে গুণ করলে 3 17 মনে হচ্ছে 51 হবে। তাহলে 51x 4 17 কত হবে? 4 17, 17 ঘরের নামতা তো পারি না, 17 নামতা পারি না, সমস্যা নেই, ক্যালকুলেটর আছে। 17 গুণন 4, ঠিক আছে, 68। তাহলে -68, আর কত আসবে? 17-র সাথে 12 গুণ করতে হবে, 12 গুণন 17, 204। এটা ইকুয়াল টু 5 দিয়ে এটাকে গুণ করো, এটা পারি, 5-এর নামতা পারি, 5 আসতে 40, এটা পারি 40x, তারপরে 5 15 5 15 মনে হয় 65, তাই না? 4 15 60, 5 15 65, ওকে, 65y, আর কত আসবে? -60, 5 12 60, -60, 40 এই সাইডে আসলে 11x, হ্যাঁ, 68 আর 65, 68 আর 65 যোগ করলে কত হচ্ছে? 68 যোগ 65, 133, 133 হচ্ছে। 5 15 65 না মনে হয়, 5 15 75, এই 10 নাম্বার গেল রে, 10 নাম্বার এখনই চলে যেত। যাই হোক, তোমার 75, এটা তো আমি আসলে পার করে আসছি, তোমরা যেহেতু এখনো পার করতে পারো নাই, তোমাদের জানতে হবে নামতা, আমি না জানলেও চলবে। 68 প্লাস 75 মানে হচ্ছে 143, 143y, মানে বসে বসে যখন সলভ করতেছিলাম তখন ক্যালকুলেটর চেপে একবার দেখছিলাম, তো ওই জন্যে মাথায় আছে যে ভুল হয়েছে, ঠিক আছে? আর যদি আগে না করতাম তাহলে ভুলই থাকতো। আর এখানে 204 60, তার মানে হচ্ছে 264 প্লাস 264 ইকুয়ালস টু 0। দেখে মনে হচ্ছে সবগুলো 11 দ্বারা বিভাজ্য, তাই না? দেখে মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি 11 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য আমি বলি, অল্টারনেট করে যদি যোগ বিয়োগ করো, যেমন 2 থেকে 6 বিয়োগ করো, 2 থেকে 6 বিয়োগ করলে কত আসে? -4, -4 এর সাথে +4 যোগ করলে আসতেছে 0, ঠিক আছে? যদি এইভাবে অল্টারনেট মাইনাস প্লাস করে যোগ বিয়োগ করে দেখো যে সবগুলো 0 আসছে, তার মানে ওটা 11 দ্বারা বিভাজ্য। 2 থেকে 6 বিয়োগ করলে -4, -4 এর সাথে +4 করলে 0, তার মানে ওটা 11 দ্বারা বিভাজ্য। 1 থেকে 4 বিয়োগ করলে -3, -3 এর সাথে +3 করলে 0, তার মানে 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা দুইটাই ভাগ যাবে, তাহলে আসতেছে x - 11 দিয়ে ভাগ করলে কত হয় সেটা কোশ্চেন। 133 43 ভাগ হচ্ছে কি 11, 13 আসতেছে। আর এখানে আসতেছে 264 ডিভাইডেড বাই 11, 24। So this is the answer. Okay, next. এটা একবারেই সহজ একটা অঙ্ক, একবারেই বাচ্চা লেভেলের একটা অঙ্ক। এ হচ্ছে h কমাকে, বি হচ্ছে a কমা বি এর সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী হয়। দ্যাট মিন্স মূল বিন্দুটা এখানে মেনশন করে নেই, বাট 0 0, ঠিক আছে, 0 0। তার মানে তিনটা বিন্দু দেওয়া আছে, h কমাকে 0 0, a কমাকে বি, এই তিনটা বিন্দু একটা লাইনের উপরে আছে। তাহলে এগেইন সমরেখ বিন্দুর কনসেপ্ট, যেহেতু একটা লাইনের উপরে তিনটা বিন্দু আছে, তাহলে আমরা সমরেখ বিন্দুর কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো এখানে। একটা বিন্দু হচ্ছে h কমাকে, আরেকটা হচ্ছে গিয়ে তোমার a কমা বি, এদের সংযোগ রেখার উপরে আছে 0 0। ওকে, সো ফার্স্ট প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন বলছে দেখাও যে a বাই বি সমান h বাই কে, a বাই বি সমান h বাই কে, এটা দেখাইতে বলছে।
তাহলে আমরা সমরেখার কনসেপ্ট থেকে কি জানি? সমরেখার কনসেপ্ট থেকে জানি যে ঢাল ইকুয়াল হবে। তো আমি যদি প্রথম দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করি, ঢাল বের করলে তোমার আসতেছে কে মাইনাস জিরো, এইচ মাইনাস জিরো। আর ওই দুইটা নিয়ে ঢাল বের করলে আসতেছে বি মাইনাস জিরো, এ মাইনাস জিরো। সো এখানে আসতেছে কে ডিভাইডেড বাই এইচ সমান সমান হচ্ছে বি ডিভাইডেড বাই এ। তো আর আর গুণ করো, তাহলে আসবে এ কে সমান সমান বি এইচ। কি বের করতে হবে? এ বাই বি, এইচ বাই কে। আর আর কেন গুণ করলাম তাহলে? এটাকে উল্টায় দাও, ব্যস্তকরণ করো। ব্যস্তকরণ করলে আসতেছে এইচ বাই কে ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই বি। এটাই প্রমাণ করতে বলছে। গেল 1 নাম্বার। 2 নাম্বার বলছে যে এইচ এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2 এবং সি এর ভ্যালু যদি -5, 6 হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে? কি কি বলছে? এইচ কে 1, 1। তার মানে এইটা হচ্ছে গিয়ে আমাকে একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছে, যেটার একটা বিন্দু হবে 1, 1, আরেকটা বিন্দুর বি এর ভ্যালু দেওয়া আছে 2, বি এর ভ্যালু দেওয়া আছে 2। তো বি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এই রিলেশন থেকে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারবো। 1/1 সমান সমান a/2। তার মানে এর ভ্যালুও 2 হবে। এটা হবে 2, 2। ঠিক আছে? আর সি নামে আরেকটা বিন্দু দেওয়া আছে, যেটা হচ্ছে -5, 6। ওকে, সো ত্রিভুজের 3 শীর্ষের স্থানাঙ্ক জানা থাকলে আমরা কিন্তু চাইলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাই না? তো ক্ষেত্রফল ডেল্টা দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু কি করতে হবে জানো? প্রথম বিন্দু 1, 1, দ্বিতীয় বিন্দু 2, 2, তৃতীয় বিন্দু -5, 6 এবং এগেইন প্রথম বিন্দু 1, 1। এভাবে আমরা চাইলে মান বের করতে পারি। কত আসতেছে? 2 1 2 প্লাস 6 2 12 -5 মাইনাস এইভাবে গুণ করতে হবে। 2 1 2 -10 6 সাথে 1 করলে হচ্ছে +6। তাহলে কত আসতেছে এখানে? 12 2 14, 14 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 9 হচ্ছে না? 9 হচ্ছে। আর কত আসতেছে এখানে? -4, তাহলে -2 11, 11/2, 11/2 is the answer. ওকে, নেক্সট। একটা সামান্তরিকের দুইটা বাহুর সমীকরণ দেয়া আছে। সামান্তরিকের দুইটা বাহুর সমীকরণ দেয়া আছে এবং বলছে যে একটা শীর্ষের স্থানাঙ্ক -1, 2 হলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। কি কি দেয়া আছে? একটা সামান্তরিক দেয়া আছে, তার সামান্তরিকের দুইটা বাহুর ইকুয়েশন দেওয়া আছে। কারণ কোশ্চেন হচ্ছে বাহু দুইটা কিরকম, সন্নিহিত বাহু নাকি সমান্তরাল বাহু? সমান্তরাল বাহু হলে ঢাল ইকুয়াল হবে। সো বাহুগুলা দেখে আমরা আগে দেখবো যে এটা সন্নিহিত নাকি সমান্তরাল। তাহলে এখানে হচ্ছে 3x + 5y, ওখানে আছে 3x + 2y। ঢাল ইকুয়াল হওয়ার কোনো চান্স নাই, তার মানে এরা সন্নিহিত বাহু। তাহলে একটা বাহু যদি হয় এরকম 3x + 5y + 11 = 0, তাহলে আরেকটা বাহু হবে 3x + 2y + 8 = 0। এখন আমাকে একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা হচ্ছে -1, 2। -1, 2 বিন্দুটা কোথায় আছে? -1, 2 বিন্দুটা কি এই লাইনের উপরে আছে নাকি এই লাইনের উপরে আছে? এই ছেদ বিন্দুটা নাকি এই বিন্দুটা? কোন বিন্দুটা? সেটা আমরা এখন ডিসাইড করব। কিভাবে ডিসাইড করব? -1, 2 বিন্দু তুমি ফার্স্টে এখানে বসাও। যদি সিদ্ধ করে তার মানে এই লাইনের উপরে আছে। ঠিক আছে? সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তাহলে আমরা আগে বসাই। বসায় দেখতেছি -1 বসালে আসতেছে আমার -3, হ্যাঁ, 2 বসালে আসতেছে +10 +11। সো নট ইকুয়ালস টু 0। তার মানে এই লাইনের কোথাও এই বিন্দুটা বসবে না। তাহলে এই লাইনের কোথাও যদি না বসে তাহলে এইখানে হতে পারে। দেখি এখানে বসাই। বসালে কত আসতেছে? -3, 2 2 4 +8, সো 8। এটাও নট ইকুয়ালস টু 0। তাহলে এই লাইনের কোথাও বসবে না, এই লাইনের কোথাও বসবে না, বাকি থাকে একটা পয়েন্ট। এই পয়েন্টটাই হবে -1, 2। বুঝা গেছে? তাহলে আমরা -1, 2 এর পজিশনটা বুঝতে পারলাম। কি লাগবে বলতো? আমাদের লাগবে হচ্ছে কর্ণের ছেদবিন্দু। তাহলে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, কর্ণের ছেদবিন্দু লাগবে, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক লাগবে।
তাহলে এইটা কিন্তু আমরা চাইলে বের করতে পারবো। এটা কিভাবে বের করতে পারবো? এই যে দুইটা সরল রেখা আছে, দুইটা সরল রেখা যদি আমরা ছেদবিন্দু নির্ণয় করি, ছেদবিন্দু নির্ণয় করলে এই বিন্দুটা চলে আসবে। তাহলে ছেদবিন্দুটা আমরা একটু বের করে ফেলি। মুখে মুখে করা যাচ্ছে, 3x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। যদি বিয়োগ করি তাহলে 5y থেকে 2y বাদ দিলে থাকে 3y, 11 থেকে 8 বাদ দিলে থাকে 3, তার মানে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে -1। y এর ভ্যালু -1 তুমি যদি বসাও তাহলে 3x এর ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে -6, x এর ভ্যালু -2, তাহলে -2 -1, -2 -1, রাইট? -2 -1। তাহলে এই বিন্দুটা তো অ্যাকচুয়ালি মধ্যবিন্দু, এবং মধ্যবিন্দু হোপফুলি সবাই তোমরা বের করতে পারো। মধ্যবিন্দুটা কি হবে? তাহলে এই দুই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে -2 -1 ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে -1 + 2 ডিভাইডেড বাই 2, ভুজের গড় এবং কোটির গড়। তাহলে আমার চলে আসতেছে -3/2, আরেকটা চলে আসতেছে হাফ। দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, একটু লিখতে হবে, একটু লিখতে হবে বাংলা কথাগুলো তোমরা একটু লিখে নিও। নেক্সট দেখো, এখানে x = t, y = 2t + 1 প্যারামেট্রিক ইকুয়েশন। x এর ভ্যালু t, y এর ভ্যালু 2t + 1 প্যারামেট্রিক ইকুয়েশন। সো এই দুইটাকে তুমি যদি সলভ করো তাহলে t এর জায়গায় অ্যাকচুয়ালি x এর ভ্যালু যদি বসাও y = 2x + 1 চলে আসতেছে। মানে এই দুইটাকে তুমি যদি কার্তেশীয় কনভার্ট করো, এই প্যারামেট্রিক ইকুয়েশন দুইটাকে যদি কার্তেশীয় সমীকরণে কনভার্ট করো তাহলে দুইটা মিলে একটা সমীকরণ হবে, সেটা হবে y = 2x + 1। প্রশ্নটা কি বলছে? বলছে যে এই যে সরল রেখাটা প্যারামেট্রিক ইকুয়েশন একটা সরল রেখাতে আছে, সেই সরল রেখাটা b, 0 এবং 2, 2 বিন্দুদ্বয় সংযোগ সরল রেখার সাথে লম্ব এবং সমান্তরাল হলে b এর ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে বের করি কি। দেখো, লম্ব হলে কি হবে? ঢালের গুণফল -1 হবে, এবং সমান্তরাল হলে ঢাল সমান হবে। সো আইদার ওয়ে তোমাকে ঢাল বের করতে হবে। তাহলে এই রেখাটার ঢাল তো আমরা অ্যাকচুয়ালি জানি, এই রেখাটার ঢাল কত? ঢাল হচ্ছে গিয়ে 2, যেহেতু y = mx + c, m এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। b0 এবং 2, 2 এর সংযোগ রেখার ঢাল কত হবে বলো তো? সংযোগ রেখার ঢাল হবে 2 - 0, 2 - b, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই 2 - b। এখন 1 নাম্বার অঙ্কে তোমার কাছে জানতে চাইছে যে লম্ব হইলে b এর ভ্যালু কত হবে। লম্ব হলে কি হবে? এই ঢাল এবং এই ঢালের গুণফল হবে -1। তাহলে তোমার লম্ব হলে প্রথমটার ঢাল হচ্ছে 2, দ্বিতীয়টার ঢাল হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 - b, এটা হবে -1 এর সমান। সো এইখান থেকে b এর একটা ভ্যালু আসবে। এবং 2 নম্বরে জানতে চাইছে সমান্তরাল হলে কি হবে। তো দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই ঢাল এবং ওইখানে যে ঢাল আসছে তারা পরস্পর সমান হবে। সো 2 ইকুয়াল হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 2 - b, এবং এখান থেকে b এর একটা ভ্যালু আসবে। এই দুটাই অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, সহজ অঙ্ক একবারে। এখানে একটা অঙ্ক আছে, সেটা কি বলছে? 10 নম্বর অঙ্ক বলছে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, এটা একটা সমীকরণ, ওইটার একটা সমীকরণ, এরা পরস্পর লম্ব। বলছে যে এরা পরস্পর লম্ব। তাহলে আমরা সমীকরণ দুইটাতে দেখতে পারতেছি এখানে একটা আননোন প্যারামিটার আছে, সেটা হচ্ছে গিয়ে a। তাহলে এই এর ভ্যালুটা বের করার জন্য অ্যাকচুয়ালি বলে দিছে সরল রেখা দুটো পরস্পর লম্ব। তো আমরা যেটা করব, প্রথম রেখার ঢাল বের করব, দ্বিতীয় রেখার ঢাল বের করব, ঢালের গুণফল হবে -1, যেহেতু রেখা দুটো পরস্পর লম্ব। সো এই কন্ডিশনটা যদি আমরা সলভ করি, এখান থেকে a এর ভ্যালুটা পেয়ে যাব। এরপর কি বলছে? রেখাদ্বয়ের ছেদ বিন্দু ও মূল বিন্দু সংযোগকারী রেখার ঢাল কত? আচ্ছা, ওটা সেকেন্ড পোর্শন। ফার্স্ট অফ অল রেখা দুইটাকে আমরা কমপ্লিটলি ফাইন্ড আউট করি। ঠিক আছে, তাহলে প্রথম রেখার ঢাল, প্রথম রেখার যে ঢাল, ঢাল হচ্ছে গিয়ে কি x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। x এর সহগ হচ্ছে কি a, y এর সহগ হচ্ছে a/4 + 1, a/4 + 1। দ্বিতীয় রেখার ঢাল কত? দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে মাইনাস, x এর সহগটা হচ্ছে a + 3, y এর সহগটা হচ্ছে গিয়ে 4। তাহলে শর্ত কি বলতেছে? শর্ত বলতেছে যে -a ডিভাইডেড বাই, এটা একটু লসাগু করে দিই একবারে, -a ডিভাইডেড বাই a + 4 ডিভাইডেড বাই 4 গুণন
minus a plus 3 divided by 4, this is equals to -1. ঠিক আছে, এই 4টা উপরে চলে যাবে, উপরে চলে যে সেই 4 এর সাথে এই 4 কাটাকাটি চলে যাবে, দ্যাট মিন্স এই 4 কাটাকাটি চলে যাবে, বা এমনি আমরা বুঝতে পারতেছি এটা নিচে আছে উপরে আছে, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি যদি যায় তাহলে আলটিমেটলি সলভ করলে কি আসবে বলো তো, এর সাথে a প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে আমার এর সাথে a প্লাস 3 গুণ করলে আসতেছে a স্কোয়ার প্লাস 3a, আর এখানে আসতেছে a প্লাস 4, এটা সমান সমান -1, তাহলে a স্কোয়ার প্লাস 3a সমান সমান হবে -a -4, তাহলে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে a প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে কি 2। এর ভ্যালুটা আমরা কমপ্লিটলি ফাইন্ড আউট করলাম, এর ভ্যালুটা হচ্ছে কি 2। আচ্ছা, এর ভ্যালুটা যদি 2 হয় তাহলে সমীকরণ দুটো এখন আমরা কমপ্লিটলি জানি, এর ভ্যালু 2 আসলো, এর ভ্যালু -2 আসলো, ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এর ভ্যালু -2 এখানে বসাও। প্রথম রেখা কি, -2 বসালে -2x, -2 বসালে আসতেছে -1/2 প্লাস 1, তার মানে হচ্ছে গিয়ে +1/2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 12। যদি আমরা কি করি, -2 দিয়ে যদি গুণ করি, -2 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি আসতেছে 4x -2y, -2 দিয়ে গুণ করলে এটা আসতেছে -12 দুকুনি 24, -24 যেটা এই সাইডে এসে যাবে প্লাস 24 ইকুয়ালস টু 0। দ্বিতীয় রেখা x প্লাস 4y -8 ইকুয়ালস টু 0। এখন এই রেখা দুইটার ছেদবিন্দুগামী এবং মূল বিন্দুর সংযোজক সরলরেখার ঢাল কত সেটা আমাদেরকে বের করতে হবে। এই রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী সংযোজক সরলরেখার ঢাল কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা কাজ করি, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখা যেটা মূল বিন্দু দিয়ে যায় সেই রেখাটা বের করে ফেলি, কারণ রেখাটা অ্যাকচুয়ালি খুব ইজিলি বের করা যায়, একটা শর্টকাট আছে। আমরা যেহেতু অলরেডি অনেকটা কাজ করে ফেলছি, সো এইখানে এসে শর্টকাট তুমি ইউজ করতে পারো। যদি শুধুমাত্র এটাই আসতো তাহলে শর্টকাট ইউজ করাটা ঠিক হতো না, কারণ শর্টকাট ইউজ করলে নাম্বার দেওয়ার মতো জায়গা থাকতো না। বাট যেহেতু আমরা অনেকটা কাজ করে ফেলছি, সো আমরা চাইলে এখানে শর্টকাট ইউজ করে সরাসরি সরলরেখাটা বের করে ফেলতে পারি, এবং সরলরেখাটা নির্ণয় করার পরে আমরা এটা ঢাল বের করব। তাহলে কি বলছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখা যা 0 0 দিয়ে যায়। সো এরকম রেখা কি হবে, প্রথম রেখাটা লেখো। প্রথম রেখাটা হচ্ছে 4x - 2y + 24, এই রেখাটাকে 0 0 দিয়ে সিদ্ধ করো। সো 0 0 দিয়ে সিদ্ধ করলে আসতেছে 0 - 0 + 24। এবার সেকেন্ড লেখাটা লেখো। সেকেন্ড লেখাটা হচ্ছে x + 4y - 8, এটাকে 0 0 দিয়ে সিদ্ধ করো, তাহলে 0 + 0 - 8। এটা কিন্তু শুধু যে 0 0 বিন্দুগামী হলে সত্য তা না, যে কোনো বিন্দুগামী হলে সত্য। যেই বিন্দু দিয়ে যাবে ছেদ বিন্দুগামী রেখা এবং যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে সেই যে কোনো একটা বিন্দু দিয়ে নিচে দুইটাকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে। তো এখন এটা আসলে হয়ে গেছে, জাস্ট আর গুণ করতে হবে। -8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে আসবে -3, -3 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 4x - 2y + 24, আর এই সাইডে -3 দিয়ে গুণ করলে আসবে -3x - 12y + 24। সো 24 24 ক্যান্সেল আউট হয়ে গেল। 4x আর 3x এখানে আসতেছে হচ্ছে কি তোমার 7x, আর -2y এটা এই সাইডে এসে হয়ে যাবে 3 4 12 হলো। এখানে 4x - 2y এটা ভুল হয়েছে, এখানে -2y না, এখানে +2y -y, এখানে -y, এখানে -y, তাহলে এখানে তোমার আসতেছে +11y = 0। সো এটা হচ্ছে কি তোমার সেই রেখাটা যার ঢাল বের করতে হবে। ঢাল কত, রেখার ঢাল হচ্ছে -7/11। এটার স্লোপটা বের করে ফেলো, m হচ্ছে কি তোমার -7/11।
ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক, এবং এটা লাস্ট অঙ্ক, এবং অঙ্কটা মজার। ঠিক আছে, অঙ্কটা মজার। অঙ্কটা কি বলছে দেখো, এবিসিডি হচ্ছে কি একটা বর্গ, এ বি সি এর কোঅর্ডিনেট দেয়া আছে। তোমাকে বলছে যে এসি এবং বিডি কোণের সমত্রিখণ্ডক বিন্দু যথাক্রমে এইচ এফ এবং ইজি। তার মানে এই এসি এর সমত্রিখণ্ডক বিন্দু, এইখানে একটা সমত্রিখণ্ডক বিন্দু, এইখানে একটা, ধরা যাক এইখানে একটা সমত্রিখণ্ডক বিন্দু এবং এইখানে একটা সমত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে, তো এটার নাম ওরা দিছে কি কি দিছে হচ্ছে এইচ এফ, এইখানে হচ্ছে গিয়ে তোমার এইচ, এখানে সাপোজ এফ। সিমিলারলি এই রেখাটার সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে এইখানে আছে, তো এদের নাম হচ্ছে গিয়ে ইজি, এখানে ই, এখানে জি। তো এদেরকে তুমি কানেক্ট করো, কানেক্ট করলে আরেকটা বর্গ উৎপন্ন হচ্ছে। প্রশ্ন হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, অর্থাৎ এইটার স্থানাঙ্ক কত, এবং ইএফজিএইচ এর ক্ষেত্রফল, ইএফজিএইচ অর্থাৎ এই যে ছোট যে বর্গটা সেটার ক্ষেত্রফল কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে ডি এর কোঅর্ডিনেট তো তোমরা হয়তো বের করতেই পারবা, একটু বের করে নিও কিভাবে বের করতে হবে। ফার্স্টে এইটা এবং এইটার মধ্যবিন্দু দিয়ে এটা বের করে নিও। ঠিক আছে, রিটেনের মতো করে করতেছি, এইটা এবং এইটার মধ্যবিন্দু দিয়ে এটা বের করে নিও। তারপর এটাকে x1 y1 ধরে নিও, x1 y1 এবং 9 - 5 এর মধ্যবিন্দুটা হচ্ছে এইটা, ওখান থেকে x1 y1 এর ভ্যালুটা চলে আসবে। সো তোমার বের করলে ফাইনাল রেজাল্ট ডি এর কোঅর্ডিনেট যেটা আসবে সেটা হবে কত, শর্টকাট দিয়ে যদি আমরা করি তাহলে 8 এর সাথে -4 যোগ করলে আসতেছে +4, +4 থেকে 9 বিয়োগ করলে আসতেছে -5, সো এটা হবে -5। আর কোটি 8 এর সাথে -6 যোগ করলে আসতেছে +2, +2 থেকে -5 করলে আসতেছে, ভুল করলাম নাকি, 8 আর 4 4, 4 থেকে 9 বিয়োগ করলে -5, ঠিক আছে। 8 থেকে 6 বাদ দিলে 2, 2 থেকে -5 বিয়োগ করলে অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে, সো 7 হয়ে যাবে। আচ্ছা, ডি এর কোঅর্ডিনেটটা এটা হবে, ডি এর কোঅর্ডিনেট হবে -5,7, এবং এইটা একটা অ্যান্সার। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, যে এইটার এরিয়া আমরা বের করব। ঠিক আছে, এন্ড এইটার এরিয়া বের করার জন্য যদিও বলছে সমত্রিখণ্ডক বিন্দু, সো সমত্রিখণ্ডক বিন্দুর মানে কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি চাইলে এই কোঅর্ডিনেটগুলো বের করে ফেলতে পারবা, বাট সেটা একটু লেংদি প্রসেস হয়ে যাবে, আমরা ওই মেথডে যাব না। আমরা সরাসরি রেশিও যদি চিন্তা করি, রেশিও চিন্তা করলে দেখো AH, HF এবং CF এই তিনটা দৈর্ঘ্য সমান, যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু, সো এইটা 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 সমান। তার মানে বড় বর্গের যে কর্ণ এবং ছোট বর্গের যে কর্ণ, এদের রেশিও হচ্ছে 1:3, বড়টা এবং ছোটটা 3:1, ইনফ্যাক্ট 3:1। ঠিক আছে, ছোটটার যদি 1 হয় তাহলে বড়টা হবে 3 ভাগ। আচ্ছা, সো তুমি এইভাবে চিন্তা করতে পারো, বড় বর্গের বাহু A1, কর্ণ সাপোজ D1, এবং ছোট বর্গের বাহু A2, কর্ণ D2। তাহলে এদের মাঝে একটা রিলেশন আছে, এ এবং ডি এর ভিতরে একটা রিলেশন আছে না? কর্ণ হচ্ছে বাহুর √2 গুণ, তার মানে D1 সমান সমান হচ্ছে গিয়ে √2A1, এবং D2 মানে হচ্ছে √2A2। তাহলে আমি যদি রেশিও করি, ওদের রেশিও করলে কত হচ্ছে, এটা সাপোজ 1, এটা সাপোজ 2, 2/1, 2/1 যদি আমরা করি তাহলে A2/A1 সমান সমান D2/D1 হয়ে যাবে, এবং D2টা হচ্ছে D1 এর কতটুকু বলো, D2 মানে হচ্ছে ছোটটার কর্ণ, D1 হচ্ছে বড়টার কর্ণ, তাহলে ছোটটার কর্ণটা হচ্ছে বড়টার 3/1 দ্যাট মিনস এটা হচ্ছে 1/3। আমার অ্যাকচুয়ালি কি লাগবে, ক্ষেত্রফল লাগবে, ছোটটার ক্ষেত্রফল A2, তার মানে A2 স্কয়ার লাগবে। তুমি বর্গ করে দাও, বর্গ করলে কি হয়, A2/A1 স্কয়ার সমান সমান 1/9, তাহলে A2 স্কয়ার এটা সমান সমান হবে A1 স্কয়ার /9। তাহলে A1 বের করলেই হয়ে যাচ্ছে, A1 বের করলেই হচ্ছে, দ্যাট মিনস এই বড় বর্গটার যে কোনো এক বাহুর দৈর্ঘ্যটা লাগবে।
বড়টার যে কোনো এক বাহুর দৈর্ঘ্য আমাদের লাগবে। A1 মানে কি? তাহলে A1 মানে ধরা যাক এইটার সাথে এইটার দূরত্ব বের করে দিই, তাহলে 9 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 মাইনাস 8 হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 5 হচ্ছে গিয়ে কত, 8 5-এ 13 হয়, 13 স্কোয়ার, তাই তো? তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে কি 169, 170 রুট ওভার 170, রুট ওভার 170। সুতরাং A2 স্কোয়ার এটা সমান সমান হবে A1 এর বর্গ কত? A1 স্কোয়ারের বর্গ হচ্ছে কি তোমার 170 ডিভাইডেড বাই 9, এন্ড এটা তোমার অ্যান্সার হবে। A2 স্কোয়ার মানে ছোট বর্গের এক বাহুর দৈর্ঘ্য, ছোটটাকে আমি A2 ধরছি, বড়টাকে A1 ধরছি। ক্লিয়ার? ওকে, সো এই ছিল তোমার উইকলি ওয়ানের সমাধান। আরো কিছু প্রশ্ন হয়তো ছিল, বাট সেই প্রশ্নগুলো কাইন্ড অফ এখানে যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলোরই সিমিলার টাইপ প্রশ্ন, সো সেগুলো আসলে এখানে আলোচনা করলাম না। সো কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানাতে পারো, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, এবং পরবর্তী উইকলি বা অন্যান্য কোশ্চেনের সমাধান প্লাস আমরা কিন্তু আরও কিছু অ্যাডভান্স প্রবলেম তোমাদেরকে দেখাই, যেমন বুয়েটেক্স আইআইটি সিরিজ নামে আমাদের নতুন একটা সিরিজ চালু আছে আমাদের চ্যানেলেই। তুমি চাইলে আমার চ্যানেলের একটু আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে দেখবো কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা করাই। সো সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই তো, সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।